নমস্কার। আজ এক মনের মানুষের কথা বলবো। হ্যাঁ, এমন একটা মানুষ খুঁজে পেলাম যার মন আছে, যেমন এমন একটা ঝিনুক খুঁজে পেলাম যাতে মুক্ত আছে। তিনি মুক্ত মনের, গাল ভরা পান, গলা ভরা গান। তিনি ঝলমলে পোশাক, ঝকঝকে মুখ। তিনি মস্ত বড় টিপ আর টপ করে সবার আকর্ষণ তিনি করতে পারেন, সবাইকে আকর্ষণ করতে পারেন, এমন টিপটপ মানুষ। বুঝতে অসুবিধা নেই। তিনি আমাদের সকলের মনের মানুষ, নির্মলা মিশ্র। নির্মলা মিশ্রর সঙ্গে অনেক কালের যোগাযোগ ব্যক্তিগতভাবে, আর তিনি যোগাযোগ করে দিয়েছিলেন তাঁর এক ভাইপোর সঙ্গে, যার নাম দিলীপ মিশ্র। নমস্কার। আর দিলীপ মিশ্র সুবাদেই যোগাযোগ হয়েছিল দিলীপ পুত্র দিব্যেশের সঙ্গে। নমস্কার। সুর নিয়ে নির্মলাদের এই পৃথিবীতে আসা। শোনা যায় আমরা যেটা নির্মলা মিশ্র নামটা শুনে তো পরিচিত, কিন্তু আদতে তিনি পদবীতে অন্য ছিলেন। মিশ্র পাওয়া উপাধি, তাই তো? হ্যাঁ, ওটা আমাদের উপাধিটা, আমাদের আসল উপাধি হলো ব্যানার্জি। আমাদের দেশ জয়নগর মজিলপুরে। আমার ঠাকুর দাদার যিনি বাবা ছিলেন, তিনি একসময় আমার ঠাকুর দাদা ছিলেন, মাফ করবেন, তিনি মানে 12টা ভাষা জানতেন। বাহ। এবং উনি মিশ্রভাষী হিসেবে তখন তিনি কাজ করতেন আর কি। তো সেই থেকে মিশ্রভাষী থেকে এই মিশ্র উপাধিটা পাওয়া, যার জন্য আমার ঠাকুর দাদাকেও দেখেছি উনি মিশ্র লিখেও ব্র্যাকেটে ব্যানার্জি লিখতেন। এবং আমাদের জয়নগর মজিলপুরে দেশ, আর বহরুতে আমাদের শ্রদ্ধ হেমন্ত মুখার্জি, ওনাদেরও বাড়ি। এবং সম্পর্ক মানে হেমন্ত মুখার্জির বাবা, শ্রদ্ধ হেমন্ত মুখার্জির বাবা এবং আমার ঠাকুর দাদা মামাতো পিস্তুত ভাই ছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনে নির্মলা মিশ্রর সঙ্গে তো এটা পারিবারিক একটা যোগাযোগ। কত বছর হলো? আমাদের এই সংস্থা 83 বছরে পা দিল এবছর। এটা 1941-এ আমার বাবা মনোজমোহন মিশ্র উনি স্থাপিত করেন এটা। আমার মেজ কাকা ছিলেন মুরারি মোহন মিশ্র, মাত্র 25 বছর বয়সে উনি চলে যান। তখন যে কনফারেন্স হতো, যেমন অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের নিজস্ব একটা কনফারেন্স হতো, মুরারি স্মৃতিবার্ষিকী। এই কম্পিটিশন থেকে কিন্তু অনেক ভালো ভালো শিল্পী বেরিয়েছেন, নামগুলো পরেই বলে দিচ্ছি। মুরারি হচ্ছে আমার দাদার নাম ছিল, উনি খুব ভালো গান করতে, ওকে পছন্দ করে মেরে দিয়েছিল। আর সেই দাদার মতন কিন্তু আমি দেখতে হয়েছি একদম। সে ছেলে ছিল, আমি মেয়ে হয়েছি। ওখানে যত শিল্পীরা গেয়ে গেছেন প্রত্যেকে বলেছে আমরা এরকম ভাবে এখানে গান করতে বসলে একটা এমন অনুভূতি হয় আমাদের, অসম্ভব ভালো গাইতেন। যেমন ধরুন গোলাম আলী খান সাহেব, ওর কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, উনি আমার মেয়ে ডাকতেন। তারপরে ধরুন নাগবাই হাঙ্গাল, সরস্বতী রানী, হীরাবাই বড়দেকার, আর কত লোকের নাম বলবো বলুন তো। তারপরে বর্দা, এই কনফারেন্স আমার বর্দা চালাতেন, মুরারি স্মৃতিবার্ষিকী। আমি কিন্তু তখন খুবই ছোট্ট। এবং কত বিখ্যাত শিল্পীরা তো এখান থেকে উঠে এসেছেন, নির্মলা মিশ্র তো বটেই। উনি তো এসেছেন, এছাড়াও পূরবী দত্ত, আরতি মুখার্জি, হৈমন্তী শুক্লা, আগেকার দিনে ছিলেন অঞ্জলি সুর, তাছাড়াও
যদি ক্লাসিক্যাল জগতের বলেন, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, পণ্ডিত নিখিল ব্যানার্জি, আমার প্রথম গুরু পণ্ডিত কানাই দত্ত, আমার পরবর্তীকালে আমার যার কাছে শিক্ষা পণ্ডিত স্বপন চৌধুরী, আর তাছাড়াও আরো অনেকে, আমি কাদের নাম করবো, যেমন ডান্সের, যদি নাচের জগতের যদি বলেন, বন্দনা সেন, শ্রীলেখা মুখার্জি, তারপরে আমার নিজের দিদি বনশ্রী মুখার্জি, ডক্টর মালবিকা মিত্র, বিভিন্ন আমাদের সঙ্গীত জগতের বিভিন্ন ধারায় যারা যারা আছেন, তারা সবাই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই তারা লাইমলাইটে এসছেন। এটা ছিল আর কি। আচ্ছা, একটা কথা, চেতলা অঞ্চলে গেলে আমি নিজে দেখেছি যে সাইকেল রিক্সায় উঠে বা হেঁটে গেলেও নির্মলা মিশ্রর বাড়ি যদি কেউ নাও দেখাতে পারেন, যদি বলি যে ঝামেলা দিদির বাড়ি যাব কি ঝালা দিদির বাড়ি, ঠিক নিয়ে হাজির হবে। এই ঝামেলা নামটা কেন? আসলে ঝামেলা নামটা মানে উনি ছোটবেলা থেকেই অনেক ভুগেছেন এবং বেশ কিছুবার এমন অবস্থাও হয়েছিল বাঁচার ওনার চান্স ছিল না। যেমন ছোটবেলায় 3বার টাইফয়েড হয়। টাইফয়েড হওয়ার পর ডক্টর বিধানচন্দ্র রায় যখন দেখতে আসেন, তখনই উনি বলে দিয়েছিলেন যে ওনার যে আমাদের শরীরে যে ভাল্ব থাকে সেগুলো অনেকগুলোই ব্লক হয়ে গেছিল। তো বলেছিল উচ্চাঙ্গ সঙ্গীত করা তো যাবেই না। সেই জন্যে তখন উনি বাধ্য হন উচ্চাঙ্গ সঙ্গীত থেকে লঘু সঙ্গীতের জগতে ফিরে আসতে আর কি, মানে ফিরে আসতে বলবো না, চলে আসতে। এবং তার পেছনে আমার বাবা মনোজমোহন মিশ্র এবং আরো বেশি করে যার নাম বলতেই হয় সেটা হলো আমার সেজ কাকা, যিনি যার নাম মদন মোহন মিশ্র। ওনার অবদান কিন্তু আমার এই পিসির লাইট মিউজিকে আসার মূলে অনেকটাই। টাইফয়েড হয়ে চোখ দুটো নষ্ট হয়ে গেল প্রায়, তারপরে হাতটাও ড্যামেজ হয়ে গেল। তখন গান বাজনা পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। যখন আমার এরকম অবস্থা হলো, আমার গান বাজনা সব বন্ধ হয়ে গেল, তখন আমার এক দাদা, তার নাম কানু মিশ্র, উনি খুব ভালো তবলা বাজাতেন। ওই দাদা তখন বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা ও কি নিয়ে থাকবে। বাবা বলেছিলেন যে সবার তো সবকিছু হয় না, ও এরকমই থাকবে। বলে তা তো হয় না বাবা, ওকে যদি আমি লাইট মিউজিকে নিয়ে আসি। বাবা বড্ড ঘোড়া ছিল, আবার বলছি, বাবা বলেছিলেন যে আমার মেয়ে হয় লাইট মিউজিক গাইবে। তখন বাবা বলেছিলেন যে শেষদা বলেছিলেন যে বাবা সারেগামা পাদানি বাদ দিয়ে কি গান। সঙ্গে সঙ্গে বাবা কথাটা শুনে চুপ করে খানিকক্ষণ চেয়ে থেকে বাবা দাদাকে দিয়ে দিই, বল তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি ওকে নিয়ে যা ইচ্ছে পারো করো। এবং তারপর থেকে আমার লাইট মিউজিকে আসা। দিলীপ, আমার একটা ব্যক্তিগত ঘটনার কথা মনে পড়ে। গেছি একদিন দিদির কাছে বাড়িতে, বেশ কথা হচ্ছে রেডিওর একটা প্রোগ্রাম নিয়ে, হঠাৎ বাইরে একটা চিৎকার চেঁচামেচি কানে এলো। আমি ওটাকে উপেক্ষা করে কথা চালিয়ে যাচ্ছি। হঠাৎ দিদি বলে দেবো একটু 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 দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কে রে বলে বাইরে বেরিয়ে গিয়ে খুব ধমকালো, ধমকে টমকে ঠান্ডা করে এলো, এসে বলল যে আমার নাম ঝামেলার, আমার বাড়ির সামনে ঝামেলা। এরকম মানুষ। আচ্ছা দিদি, ধরো স্টেজে গান করছেন, তোমার কাছে যা শুনেছি, কত 38 সালে তো দিদির জন্ম, তাই না? 1938। কত তারিখ? 1938 21 অক্টোবর। এবং সেটা ছিল সেই বছরে কিন্তু মহাসপ্তমী। আচ্ছা, 12-13 বছর বয়স থেকে বোধহয় প্রথম স্টেজেতে গাওয়া না? ওনার তারও আগে থেকে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, জয়নগর মজিলপুরে আমার ঠাকুরদাদার গাইবার কথা ছিল। ঠাকুরদাদা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, খুব জ্বর হয়েছিল, যেতে পারবেন না। তখন আমার পিসি মাত্র 11 বছর বয়স, তখন উনি ওখানে ধ্রুপদ গাইতে গেছিলেন। তা তখনকার দিনে প্রতাপ ব্রহ্মচারী ছিলেন খুব নাম করা পাখোয়াজ বাদক, আর তানপুরায় ওনার সঙ্গে বাজিয়েছিলেন অনাথ বন্ধু বসু মহাশয়, যিনি আমাদের পণ্ডিত শ্যামল বোস, কমল বসু, গোবিন্দ বসুর বাবা। সেটা একটা নাকি অসাধারণ অনুষ্ঠান হয়েছিল। অনাথনাথ বসু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো কণ্ঠে গাইতে পারতেন। হ্যাঁ, উনি মহিলা এবং পুরুষ কণ্ঠে দুটোই গাইতে পারতেন উনি। তো তারপরে তো আস্তে আস্তে, যার জন্য ওনার বাংলা গানে, লাইট গানেও ওনার গলা শুনলেই বুঝতে পারবেন যে ওনার শিক্ষাটা, ওনার যেটা ছিল, মানে জন্মগত যেটা ছিল, সেটা তো কিন্তু ধ্রুপদী ছিল। ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে প্রচন্ড যোগাযোগ না থাকলে এই ধরনের গাওয়া মুর্শির কাজগুলো, যে মুরগির কাজগুলো, কোথায় মিল লাগাতে হবে,
কোথায় কোন কথাটাকে ছোট করতে হবে, কোন কথা বড় করে বলতে হবে, এটা একটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা, ওই যে প্রথম গাইলেন 1950 সাল ওরকম হবে হয়তো, ওনার প্রথম করেছিলেন উনি সত্যজিৎ মজুমদারের সুরে এবং প্রণব রায় লেখা স্টেজ প্রোগ্রামের কথা স্টেট প্রোগ্রাম। হ্যাঁ, তারা তো আগে আগেই হয়েছিল, যেটা কথা তুমি বলছিলে। আচ্ছা, শিক্ষা তো কার কার কাছে পাওয়া? প্রথাগত শিক্ষা থেকে আমি বলি, যার যার কাছে উনি তাও শিখতে গেছিলেন, যেমন সত্যজিৎ মজুমদার, যিনি কানু মজুমদার নামে বিখ্যাত ছিলেন। এছাড়াও ওরা কিন্তু আধুনিক গানের শিক্ষাটা যেটা, সেটা কিন্তু আমরা সবাই বলি যেটা সুশীল ব্যানার্জির কাছে। আমরা সুশীল কাকু বলতাম। সুশীল ব্যানার্জির কিন্তু ছাত্রী ছিলেন আরতি মুখার্জিও ছিলেন, শিবাজিটাও শিখে, এবং পরবর্তীকালে শিবাজি চট্টোপাধ্যায়ও ছিলেন। এবং সুশীল ব্যানার্জি একটা অসাধারণ মানুষ, মানে বাংলা গানের জগতে উনি, আপনারা তো বুঝতেই পারছেন কাদেরকে উনি তৈরি করেছেন। তাছাড়াও অনেক সুরের গান করেছেন, যেমন রবীন মজুমদার, রবীন চট্টোপাধ্যায়, নিখিল ঘোষ, মানে যিনি পানালাল ঘোষের ভাই, নিখিল ঘোষ থেকে আরম্ভ করে নচিকেতা ঘোষের নাম তো সবসময় উনি বলতেন, কারণ ওনাকে উনি বলতেন উনি একলব্য, উনি আমার গুরু। আমি নচিকেতা ঘোষকে পরোক্ষভাবে আমার গুরু বলে মানি। তাছাড়া রবীন মজুমদার, অভিজিৎ রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র জৈন, জয়দেব সেন, জয়দেব পরবর্তীকালে নিতা সেনের সুর, এবং আরো পরবর্তীকালে যদি আসেন তাহলে কল্যাণ সেন বরাট, মানে সবার সঙ্গে গান অনেক করেছে। সবার সুরে উনি গান। সব মানুষের বুকের মাঝে সত্যিকারের ভালোবাসা হৃদয়ে আছে। ও স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। আচ্ছা ভাই, যেমন আমরা সুশীল বন্দ্যোপাধ্যায়ের কথা পেলাম, তেমনি ক্লাসিক্যাল তো শিখেছেন কার কার কাছে? উনি ক্লাসিক্যাল কিন্তু ওনার মূলত শিক্ষা ওনার বাবার কাছে, পণ্ডিত মোহিনীমোহন মিশ্র, যিনি সঙ্গীত নায়ক, সঙ্গীত রত্ন উপাধি পেয়েছিলেন বেনারসের ধ্রুপদ সানডে ক্লাব আর কাশী সঙ্গীত সমাজ থেকে। তারপর দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, দেবী কাকুর কাছে, দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি শিখেছেন। খগেশ মুখোপাধ্যায়, খগেশ মুখার্জির নামটা অবশ্যই আনা উচিত, এটা খুব ভালো মনে করিয়ে দিলে। আমরা খগেশ দাই বলতাম, খগেশ মুখার্জির গান উনি কিন্তু শিখেছেন, আমি সে তো বলবোই। এছাড়াও অনেক ওপেন এয়ার প্রোগ্রামও কিন্তু উনি খগেশ দার গান প্রচুর গাইতেন। খগেশ দার কিছু কিছু মানে বাংলা গান, বাংলা গীত এবং বাংলা বলবো না, যাই হোক, ভক্তিমূলক গান, খগেশ দার শ্যামা সঙ্গীত, সেগুলো একটা অসাধারণ কালেকশন। ভক্তিমূলক গানে তো দিদির অনেক অবদান রয়েছে, প্রচুর। এবং সিনেমাতে সেই সময় কিন্তু ওনাকে বেশিরভাগ ভক্তিমূলক বইতেই কিন্তু ওনাকে ইউটিলাইজেশনটা করেছিল, তখন ইউটিলাইজ করেছিল।
আর তুমি তো বিভিন্ন ধরনের গান গাইতে হ্যাঁ, পছন্দ অনেক করো, বেশি বিভিন্ন গান ধরনের গেয়েছি। গান গেয়েছো অনেক। হ্যাঁ। তো তুমি ভক্তিগীতি গাইতেও পছন্দ করো খুব। ভীষণ ভালোবাসি। আমাদের একটু যদি শোনাও। এই আগে যেটা শোনা ওটাও রবীন্দ্র জৈনের, কিন্তু এটাও রবীন্দ্র জৈনের। হ্যাঁ, এটা হচ্ছে কালী পুজোর আগের দিন সকালে উনি আমার বাড়ি এসেছিলেন, এসে আমাকে গানটা দিয়েছিলেন। আবার একটা অন্তরা দেয়নি, তখন আমার কর্তাকে আমি বললাম আমাকে অন্তরাটা দিয়ে দাও, লিখে দাও, বলে লিখে দিয়েছিলেন। আমি এক লাইন গাইছি। হ্যাঁ, একটু গাও। ঠাকুরের দেওয়ানাম ভবতারিণী, মায়ের আর এক নাম ভবতারিণী, ভবতারিণী সর্ব দুঃখ হারিণী, ভবতারিণী সর্ব দুঃখ হারিণী, ঠাকুরের দেওয়ানাম ভবতারিণী। কিন্তু এই প্রসঙ্গে বলি আরেকটি গানের কথা, যেটা আমাদেরই চেতলার আর একজন মহান ব্যক্তিত্ব, গীতিকার শ্রদ্ধ প্রণব রায় মহাশয়। হ্যাঁ। উনি আমার পিসিকে অত্যন্ত ভালোবাসতেন। তো উনি তখন 1970-তে কলঙ্কিত নায়ক বইটা হয়েছিল, উত্তম কুমার ছিল। তাতে উত্তম কুমার ছিলেন। তাতে একটা ক্যাবারে গান ছিল। তখন রবীন্দ্র চট্টোপাধ্যায় উনি বলেছিলেন আমি বোম্বে থেকে আর্টিস্ট নিয়ে আসবো। উনি বলেছিলেন কেন, নির্মলা মিশ্র কলকাতায় থাকতে কেন বোম্বেতে যাওয়া হবে। আচ্ছা। তাতে বিন্দুর গলা একটা ক্যাবারে ডান্সের গান, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস যে 3টে ভাষায় কিন্তু গানটা ছিল, হিন্দি, ইংরেজি এবং বাংলা। ঠিক। এবং একটা অসাধারণ গান। আচ্ছা, আমাদের সঙ্গে তো আমাদের ভাইপো রয়েছে, মানে ভাইপোর পুত্র আর কি, দীপ্তেশ। ওকে আমরা অন্য নামে ডাকি, তাই তো? পিকলু। আচ্ছা পিকলু, তোমার কাছে একটা দারুণ দামি জিনিস ঠাম্মা দিয়ে গেছেন। তুমি বলছিলে যে গান ঠাম্মা বলো, তাই তো? কি জিনিসটা? প্রথমত বলি, ওটা আমার কাছে একটা অ্যাসেট, ট্রেজারও বলতে পারো। ট্রেজারও বলতে পারি। ওটা আমার কাছে একটা স্মরণীয়। এবং ঠাকুমা বেঁচে থাকাকালীন আমাকে ঠাকুমা বলে গেছিল আমি আমার হারমোনিয়ামটা তোকে দিয়ে যাবো। সেই হারমোনিয়ামটা আমি কি বলবো, এখনো সুন্দরভাবে যত্ন করে সারিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। এখনো 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 আছে, আমার কাছেই আছে। এবং আমি ঠাকুমাকে বলেছিলাম যে তুমি সুস্থ হয়ে তুমি এটাকে তুমি নিজেই বাজাবে, তুমি আমাকে কেন বলে না, আরে আমার যা অবস্থা আমি যা বুঝতে পারছি আমি আর গান বাজনা করতে পারবো না। তাহলে না, এটা বললে তো হবে না, এটা তো করতে হবে। হ্যাঁ। তো সেটা আমি মনের জোরটা দিয়েছিলাম, আমি তো সেটা তো বুঝতেই পারছিলাম তখন। তারপরে যা হয় আর কি, সবাই জানে সেটা। আচ্ছা, তারপরে ওটা যখন ঠাকুমা অসুস্থ হয়ে গেল তখন তোর উপরে খুব ভরসা করতো, তাই না? তোর বয়স কিন্তু তখন ততটা বেশি নয়, কিন্তু খুব ভরসা করতো, তুই বিভিন্ন জায়গায় সঙ্গে থাকতিস, তাই না? হ্যাঁ, একটা কথা বলি, যখন একক অনুষ্ঠান করিয়েছিলি মনে জোর দিয়ে, সেই ঘটনাটা কি? ওটা হয়েছিল মানে ঠাকুমা যখন বাইপাস সার্জারি হয় আর কি, বাইপাস সার্জারির 6 মাস পর আর কি। 2000 না? ওটা 2000, হ্যাঁ 2000 সাল। 2000 সালে। তো ওই 6 মাস পরে আর কি ওটা আমি ঠাকুমার কাছে যখন আমি যাই, তখন গিয়ে আমি ঠাকুমাকে বলি ঠাকুমা তোমাকে একটা প্রোগ্রাম করতে হবে, আর ওটা আমাদের মুরারি স্মৃতির সঙ্গে সম্মেলনীতে করতে হবে। বললো যে না রে, আমি কি করে গাইবো, আমার গান কেউ নেবে না, আমি সবে বাইপাস সার্জারি থেকে উঠেছি। আমি না, এটা মনের জোরে তোমাকে আসতেই হবে। এবং সেইটা আমার কথাটা রেখেছিল। এবং রাখার পরে আমি ঠাকুমাকে বলেছিলাম আমার একটা খুব ফেভারিট গান আছে, ওটা পণ্ডিত রবীন্দ্র জৈনের সুর এবং কথা, আচ্ছা, দুটোই। তো ওটা গানটা ছিল জীবনের নাম মধুযামিনী রাখবো ভেবেছিলাম। তো এই গানটা দিয়ে শুরু করেছিলেন, মানে এটা আমার কাছে বিশাল বড় স্মরণীয়। এবং সেটা হল প্রোগ্রাম হয়েছিল, এবং হল প্যাকড ছিল, এবং লোকে দাঁড়িয়ে শুনেছিল, বসার জায়গা পায়নি। আর আমার নাতি, এই আমার নাতির নাম কি? পিকলু। কি বলার দেখছেন সচিনের মতন চেহারাটা এরকম। আচ্ছা, দীপ্তেশ মিশ্র, ও আমাকে যে গানটা প্রথমে গাইতে বলেছে, আমি ওর কথা মতনই গাইবো। গানটার কথা এবং সুর রবীন্দ্র জৈন, অবশ্যই বাংলা গান। জীবন
আচ্ছা টিকলু, তুই তো ঠাম্মার গান যেখান থেকে পাস সংরক্ষণ করিস, নিয়ে আসিস। তোর কাছে বেশ কিছু এমপির সন্ধান রয়েছে, তাতে কতগুলো গান পাওয়া গেছে এই পর্যন্ত? আমি যেটা পেয়েছি এখন আপাতত, মানে আমি 788টা গান পেয়েছি, বাংলা গান। 788? হ্যাঁ। 788? 788। আচ্ছা। আর ওদিকে আমার যেটা উড়িয়া ফিল্মের গান আর কি, ওটা আমি পেয়েছিলাম কিভাবে, এটা ছোট্ট একটা ঘটনা বলি। এটা আমি ঠাকুমাকে বাড়িতে যখন গেছিলাম ঠাকুমাকে, আর আমি দেখো এত সব নামি দামি শিল্পীরা ফেসবুকে পেজ করছে, তো তোমার পেজ কি আমি একটা করতে পারবো না? বলো আমার পেজে দরকার লাগবে না, আমি এসব মেনটেন করতে পারবো না। না, আমি মেনটেন করবো, তোমাকে আমি দেখিয়ে নিয়ে যাবো। তো সেই ফেসবুক পেজে আমি এখন নির্মলা মিশ্র পেজটা যখন আমি খুলি, ওটা খোলার পরে আমার সঙ্গে একজন যোগাযোগ করেছিল উড়িষ্যা থেকে। তো উড়িষ্যা থেকে ভদ্রলোক আমাকে একটা পেন ড্রাইভ দিয়ে গেছিল, ওটার মধ্যে উড়িষ্যার গান ছিল আর কি, টোটাল 66টা গান ছিল। আচ্ছা। 66টা, এবং ফিল্মে। আচ্ছা। এবং সেই গানগুলো আমার কাছে রয়েছে এখন। আচ্ছা, এটা একটা প্রাপ্তি তো বটে। এগুলো একটা বিশাল বড় প্রাপ্তি। হ্যাঁ। আচ্ছা দিলীপ, একটা কথা বলা হতো যে নির্মলা মিশ্র ডাবিং কুইন, এটা কেন বলা হতো? ডাবিং কুইন বলা হতো কারণ ওই সময় সাউথে প্রচুর গান আমাদের এখানে রেকর্ডিং হতো, এবং তার ডাবিং কিন্তু শুধু আমার পিসি ডাবিং কিন্তু ছিলেনই, তার সঙ্গে আমার পিসিমশাই মানে ওনার প্রদীপ দাশগুপ্ত প্রচুর ডাবিং। হেমন্ত মুখোপাধ্যায় তোমাকে ডাবিং কুইন বলতে? হ্যাঁ হ্যাঁ। তার কারণটা একটু আমাদের দর্শক বন্ধুদের বলো। দর্শক বন্ধুদের বলছি, আমি খুব তাড়াতাড়ি ডাবিং করতে পারতাম, মানে মাদ্রাসি ছবি সেটা বাংলাতে আনা হচ্ছে, বুঝেছো? আমি কি করতাম কি, আমি গানটা শুনে নিতাম, নিয়ে গানটা তুলে নিতাম, আর কি বলে, আমি ছবিটা দেখতাম না, কিন্তু কানে হেডফোন থাকতো তো, মাদ্রাসি গানের হেডফোনটা কিন্তু আছে। আমি যখন যে কাজগুলোতে আমার অসুবিধা হতো, ওদের তো একটু কাজগুলো অন্যরকম, আমি তখন হেডফোনটা সরিয়ে নিতাম। এই পরিপ্রেক্ষিতে এটা খুব মজার ঘটনা বলি। সেই জন্য মানে এত তাড়াতাড়ি আমার হয়ে যেত ডাবিং ছবিতে, যেটা আমি কারণ নাম বলবো না, অনেকেরই হতো না, আটকে যেত আর কি, মানে ছবি দেখতে গিয়ে আটকে গেল, কথা দেখতে পাচ্ছে না তো, তাদের রসুন। তাই হোক, একবার ধনঞ্জয় ভট্টাচার্য, উনি আমার মধুসূদন দাদা আর কি। আচ্ছা। মানে সত্যি মধুসূদন দাদা আমার, কেন অনেকেরই। তো দাদামণি গান করছে, আমিও গাইছি, দাদামণি ভীমের গান গাইছে। হ্যাঁ, এইবার পাণ্ডবের বনবাস ছবিটার নাম ছিল। ভীম বলে কিছুতেই হচ্ছে না, কাট হচ্ছে, আমাকে হচ্ছে ও ঝামেলা, আমার দাদাম ঝামেলা। এদিকে সন্তু ভাই, তুই তো ডাবিং কুইন, আমার কেন এটা হচ্ছে না বলতো। এখন যখন দাদামণি একটা কাজ আছে গানটার মধ্যে, যে কাজটা মাদ্রাসি ভদ্রলোক যিনি গিয়েছিলেন, সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, উনি ওনার মতন কাজটা করছে, তো ওটা তো দাদামণির গানে চলে যাচ্ছে। তখন দাদামণি আমাদের বাংলার কাজটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ক্লাস করছে দুটোতে। তখন একবার তুমি কিচ্ছু করে, যখন এই কাজটা শোনা আসবে ঠিক তখন হেডফোনটা সরিয়ে নেবে। আচ্ছা। সেই টেপটাই ওকে হয়ে গেল। উনি অনেক আমাকে ভীষণ ভালোবাসতেন, মানে সন্তানের মতো স্নেহ করতেন। আর একটা কথা বলি, একটা ঘটনা। বহরমপুরে একটি প্রোগ্রামে আমি আমার খুঁড়তুতো দাদা স্বপন মিশ্র, কি ভালো অসাধারণ বাজাতো, এবং আমার পিসির প্রচুর গানের রিদম অ্যারেঞ্জার হিসেবে কাজও করেছে। তো আমি তখন যেতাম, মানে হয়তো প্রীতিময় গোস্বামী বা দীপঙ্কর আচার্য এরা কেউ অ্যাবসেন্ট হলে আমি তখন তবলায় যেতাম। তখন যশোদা ছিল, তখন যশোদা দুলাল আরো আগে, উনি তারও আগে ছিলেন শ্যাম মুখার্জি ছিলেন, অ্যাকর্ডিয়ানে চণ্ডীদা থাকতেন, গিটারে স্বপন চ্যাটার্জিও চলে গেল কিছুদিন আগে। বহরমপুরের এই অনুষ্ঠানটা, সেটা
পিসি গাইতে গেছেন, সেখানে প্রতিমাদি থেকে আরম্ভ করে সমস্ত প্রথম সারির শিল্পীরাই ছিলেন। এবার সেই বহরমপুরে প্রোগ্রাম করে আবার পিসিকে কলকাতায় ফিরতে হবে, আর একটা প্রোগ্রাম আছে। তো সেই সময় তখন নকাকা আমাদের সঙ্গে ছিলেন। তো নকাকা বলছেন যে এরকম তোমরা নির্মলাকে আগে দিয়ে দাও, ওকে আবার কলকাতায় ফিরতে হবে। তো তখন আমি একটা কথা আমি এখনো আজও ভুলতে পারি না, কারণ প্রতিমাদি তো আমাদের কাছে একটা আরে বাবা, একটা অন্য মানে যে উচ্চ আসনে তো বসে আছেন। তো উনি তখন বলছেন যে আমার নকাকাকে যে মদা এটা করবেন না, কারণ আমরা হলাম ক্যাসেট ওরিয়েন্টেড বা রেকর্ড ওরিয়েন্টেড আর্টিস্ট, আর নির্মলা কিন্তু স্টেজ কুইন। ও যে কোনো জায়গায় বসে ও যদি গান করে যায়, আমরা তারপর আমরা বসবো কিনা আমরা চিন্তা করবো, সুতরাং ওকে আগে গাওয়াবেন না। ঠিক কথা। তো এইটা একটা আর যখন এই স্বপন মিশ্রতার কথা উঠলো, ভারী মজার মানুষ, তাই তো? ওই মিশ্র পরিবারের একজন। একটা গানের প্রসঙ্গ তোর কাছে শুনেছিলাম, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, আসলে রবিপ্রসন্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষের সুর। এটা নিয়ে একটা গল্প আছে কিন্তু। এটা গল্প মানে পিসি তো নচিদাকে ভীষণ শ্রদ্ধা করতেন। তো ওনার বাড়িতে যখন গেছেন তখন পিসিকে উনি বলছেন যে দেখ একটা গান করেছি পুজোয়, গানটা তোকে শোনাই। তা গানটা এমন একটি ঝিনুক, গানটা ওনাকে শুনিয়েছেন। শুনে পিসিকে বলছেন যে এটা আমি লতা মঙ্গেশকরকে দিয়ে গাও। তা তখন পিসি তখন বলছেন এই গান তোমার হিট। বলছে বলছিস? বলছে হ্যাঁ। বলে তাহলে দুতলার ঘরে আয়। ওনাকে নিয়ে গেছে উপরে, যে শোন তোকে আমি আরেকটা একটা ক্যারিবিয়ান একটা টিউন শোনাচ্ছি। এই টিউনটা যদি তুই যদি গলায় যদি করতে পারিস, হাই পিচটা, এটা যদি করতে পারিস তাহলে আমি তোকে কিন্তু ঝিনুক গানটা দেবো। এবং ঝালা কিন্তু ওটা একবার শুনেই ওটা ওই মনেরই আগুন গানটা আর কি, মানে এটা একটা অসাধারণ গান। কেন জানি না পাবলিকলি সেইভাবে পেলো না। কিন্তু এটাতে স্বপনদা অ্যারেঞ্জ করছে। এই গানটায় স্বপনদা রিদম অ্যারেঞ্জমেন্ট একটা অসাধারণ। মানে ওই সেন্স আমি বাংলা গানের যারা বাজায় দারুণ, খুব কম স্বপনদা একটু স্টাইলিশ একজন প্লেয়ার ছিলেন। আচ্ছা, আরেকটা গান আমার শুনে দিদির যখন দেখা হতো তখন আমি বলতাম ওরা ঘুমায় আবার জাগে। এটা ক্ষুধা সিনেমার গান। এটাও কিন্তু নচিদা তখনকার দিনে পবিত্র মিত্র থাকতেন। পবিত্র মিত্রকে নিয়ে আমার ঠাকুরদাদার বাড়িতে এসে রাত্রি, তখন অনেক রাত্রি এসে পিসিকে এমনি পাগলি বলতেন। ঘুম থেকে তুলে আমি বলছি শোন এই গানটা আমি তোকে দিয়ে গাওয়াবো, তুই ছাড়া এই গানটা আমার মনে হয় না হবে বলে। কিন্তু একটা কন্ডিশনটা ছিল যে আমি গান যখন রেকর্ডিং হবে গানটা যখন তুই গাইবি, আমায় যদি কাঁদাতে পারিস তবেই তোকে দিয়ে গাও। এবং সেটা কিন্তু একটা মানে ইতিহাস হয়ে গেছে। আচ্ছা,
আম, শুনেছি তোর কাছে যে উম, উনি সাজতে খুব ভালোবাসতেন তো বটেই, এবং স্বামীজি আম, ছদ্মবেশ ধরে নিলেন, এরকম হতো না? ভীষণভাবে উনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর অত্যন্ত ভক্ত ছিলেন, এবং সাজতে ভালোবাসতেন। স্বামীজি সে যে আমাদের দেখাতেন আমাদের। আর একটা জিনিস হতো, আমাদের চেতলাতে নাজির বাড়ি আছে, সেখানে রথের মেলায় রাস পূর্ণিমায় বিরাট মেলা বসতো এবং সেখানে পুতুল নাচ হতো, হুম। এবং ঝালা কিন্তু খুব ভালো পুতুল নাচ দেখাতে পারতো, নিজেই পুতুল হয়ে নাচতো। নিজে পুতুলে অপূর্ব নাচতে। বাহ 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 বাহ। আচ্ছা, এরকম ঝালার একটা ব্যাপার ছিল, ধর আসলে আমি ভাইকে তুমি বলি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই বলি ডাকে আর কি, যে এরকম হয়েছে যে রংটা একটুখানি ঝকঝকে না হলে ঝালা তেমন পছন্দ হতো না। এই নিয়ে একটা মজার ঘটনা আছে না? এটা মজার ঘটনা, মানে আমি ঝালার সময় তো কোনো ফাংশনে যাব, হুম। আমাকে হট করে দেখেই বললো এইসব তুই হাতে পাউডার ঢেলে নে অনেকটা, মানে ঢেলে নিয়ে তবলায় ব্যবহার করতে হয়। না, তবলার জন্য না, ওটা তুই মুখে ভালো করে মেখে নে। তবলাতে পাউডার লাগে। হ্যাঁ, তবলাতে তো পাউডার লাগে, ওটা মুখে ভালো করে মেখে নে, দেখবি তুই ফর্সা হয়ে যাবে। এখন তাই তা আমি করার পর আমি বললাম, তুমি এটা কোথা থেকে শিখলে? হুম। বলে এটা আমাকে প্রীতি শিখিয়েছে, মানে প্রীতিময় গোস্বামী, অসাধারণ জিনিস এবং বাজার। এটা হয়তো আপনারা অনেকে জানেন কিংবা জানেন না যে নির্মলা মিশ্র অসামান্য তবলা বাজাতেন। প্রীতিময়কে একদিন বললো যে প্রীতি ওট ওট ওট, আমি বাজাবো, তাই না? একটা আমেরিকার প্রোগ্রামে প্রীতিময় গোস্বামী গান গাইছে, আমার পিসি তবলা বাজাচ্ছেন। শুধু তাই নয়, উনি শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গেও তবলা বাজিয়েছেন। মানে আমি নির্মলা মিশ্রের কথা আমরা নির্মলা মিশ্রের কথা বলছি, উনি সুনীল চৌধুরীর সঙ্গে তবলা বাজিয়েছেন। আচ্ছা। এবং এখনকার প্রেজেন্ট জেনারেশন বলবো না, জাস্ট আগের জেনারেশন বলবো এখন, কারণ শ্রীকান্ত আচার্য তো আর এখনকার বলা যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু আগের জেনারেশন। শ্রীকান্ত নিজেও খুব ভালো তবলা শ্রীকান্তর বাজান। সঙ্গেও তবলা বাজিয়েছে। আচ্ছা, ভালুদা নামটা কি করে এলো? ভালো দাদা বলতে উনি শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জিকে ওনার ভালো দাদা বলতেন, কারণ একবার স্টুডিওতে রেকর্ডিং এ ওনারও গান আছে, আরো অন্যরাও আছে, কিন্তু ঝালার গলাটা মাইক্রোফোনে ঠিক যাচ্ছে না, মাইক্রোফোনটা একটু উঁচুতে ছিল। হুম। তো ঝালা, একটা মাইক্রোফোনে কি দুজন গাইতেন? হ্যাঁ তখনকার দিনে তখনকার এরম দিনে ছিল, system তখনকার দিনে এরম ছিল। তা কিছুতেই পাচ্ছে না, তখন মানবদা ঠিক বাইরে থেকে কোথা থেকে থান ইট খুঁজে এনে ঝালাকে বলে তুমি সরো, ওখানে থান ইটের উপর দাঁড় করিয়ে গানটা করাবে। গানটা ভালো হলো। তুমি কি ভালো গো, তুমি আজ থেকে আমার ভালো দাদা। আহা, সেই থেকে সম্পর্কটা থেকে গেল। একদম ভালো দাদা বলে চিরকাল ডেকেছে মনে হয়। আচ্ছা ভাই, একটা কথা দিদির কাছে শুনেছি যে আশিতে আসিও না, মানাতে শুনেছি গানটা, তার একটা গল্প ছিল। আশিতে আসিও না মানে রেকর্ডিং এ শ্রদ্ধেয় মান্নাদে যখন ঢুকছেন, তখন আমার পিসি কিন্তু মেজাজে বসে গুলি খেলছেন। আহ, এবারে উনি ঢুকে বললেন যে আমার কো আর্টিস্টকে, হ্যাঁ। তো ওরা দেখিয়েছে ওই তো আপনার কো আর্টিস্ট। বলে হ্যাঁ, গুলি খেলছে আমার কো আর্টিস্ট মানে? তো তখন উনি বলেছিল এই আমার রেকর্ডিং এর সময় মাইক্রোফোনটা এদিকে ঘুরিয়ে দেবে। মানে দুজনে উল্টো দিকে বলে। এবারে ঝালাও তখন মাইকম্যানকে ডেকে বলেছিল এই আমার মাইকটা এদিকে ঘুরিয়ে দাও, এবং দুজনে উল্টো দিকে দাঁড়িয়ে গান করি, কিন্তু অসাধারণ। তুমি যদি ময়দা হতে, আহা, কি অসামান্য গানের অসামান্য কম্পোজিশনটা গান। ছিল। আচ্ছা, এরকম হয়েছে যে মাঝে মাঝে বেশ কথা বলছে, হঠাৎ দিদির মুখটা উল্টো থেকে ফিরে গেল, কি করছে বুঝতে পারছেন, ওটা হুই করে একটা দারুণ ঠোঁটে আঙুল দিয়ে যে সিটি, সেটা মানে সিটি অফ জয় হতো। ওটা উনি স্টেজেতে ওনার কেউ যদি, যেমন তুমি ধরো সঞ্চালনায় আছো, হুম। তুমি ওনার হয়তো কোনো বিশেষ গুণ বা সুখ্যাতি কিছু করলে সঙ্গে সঙ্গে ওটা খুব আনন্দ পেতেন, টুক করে মুখটা ঘুরিয়ে একটা সিটি দিয়ে দিল। আর জীবনে তো বাড়িতে যতবার গেছি তখন চলতে হিন্দি গানগুলো টপ টপ করে গেয়ে নিত। আমি কখনো আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বলছি, আমি রেওয়াজ করি না, কিন্তু তাই বলে ভাববেন না আমি গান ছাড়া থাকি। যখনই যার গান, সে যে কোনো গান, যার গানই হোক, আমি কিন্তু গাই। এই যেমন ধরুন কবিতার এই গানটা হঠাৎ কথা নেই বার্তা নেই, নিমুড়া নিমুড়া নিমুড়া, আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া, এই চললো সারাক্ষণ। কিংবা হয়তো পূর্ণদার কোনো গান, হ্যাঁ, কিংবা হয়তো রুনিদির গান, রুনিদি মানে প্রতিমাদির গান,
রুনিদির গান, একটা গান আমার ভীষণ পছন্দ, আমি একটুখানি গিয়ে শুনে দিচ্ছি। ও চাঁদ মামা শোনো, যেও না মেঘের পাশে সরে, এই চিঠি দিলাম মাকে, দেখা হলে বলো তাকে, আসবে সে কবে, কেন এত দেরি করে, চাঁদ মামা শোনো, যেও না মেঘের পাশে সরে। তাই না? নিজের গান কোনোদিনও গাইতে শুনিনি। না, নিজের গান উনি সবসময় বলতেন। যেমন আমার ছেলেও ওনার প্রচুর গান, ওনাকে ওই কি বলে ওটাকে, ইউটিউব থেকে, হ্যাঁ ওটার প্রসঙ্গে একটা বলি। এরকম আমার ঠাম্মা এরকম এই 6 বছর ধরে এখন বিছানায় এরকম শুয়েছিল আর কি, 6 বছর ধরে। তো তখন আমি ঠাম্মাকে করতাম কি, আমি ইউটিউব ওই স্পিকার, ব্লুটুথ স্পিকার আমি নিয়ে যেতাম, গান শোনাতাম। মানে নিজের গান শুনতেন না, উনি অন্য অন্য গান শুনতেন। তা আমি একটা আশা ভোসলের গান শুনেছিলাম, মেরা কুছ সামা। হ্যাঁ, ইজাজত। হ্যাঁ, ইজাজতের গান। ও গানটা শুনে বললো গানটা একটু বন্ধ করতে, ফার্স্ট মুখটা শুনে নিয়ে চট করে গেয়ে দিল। তখন শরীর কিন্তু ওই অবস্থা। ওই অবস্থায় দারুণ ভাবে গেয়ে দিল। কিন্তু গেয়ে দিয়ে বললে আমি সুস্থ হলে আমি গানটা রেকর্ডিং করবো। হ্যাঁ। এই একটা স্মরণীয়। আর একটা স্মরণীয় হয়েছিল যখন সেকেন্ড টাইম যখন বেলভিউ থেকে যখন বাড়িতে আসে, তখন ওই শুয়ে শুয়ে আমাকে ধ্রুপদ শুনিয়েছিল। ধ্রুপদ বলে, দেখ আমি ধ্রুপদ থেকে, তুমি এখন ধ্রুপদ আমাকে একটু শোনাতে পারবে? হ্যাঁ, আমাকে ধ্রুপদ শুনিয়েছিল শুয়ে শুয়ে। আমি অবাক হয়ে গেছিলাম যে এই আর্টিস্ট, যে আধুনিকের যে রানী যাকে বলে, কুইন যাকে বলি, ওরকম ধ্রুপদ আমি শুনিনি এখনো। ওইটা। আর তোর মাকেও ভীষণ ভালোবাসতো। হ্যাঁ, হ্যাঁ, তাপসীকে খুব ভালোবাসতো। এবং তাপসী অকালে চলে গেল। তাপসী ওই ঝালাকে কাস্টার্ড করে আমাকে দিয়ে পাঠালো, যাও দিয়ে এসো। কাস্টার্ডটা খেয়ে খুব ভালো লাগলো, কিন্তু খেয়েই উনি বললেন যে আমার থেকে কি করে ভালো এত কাস্টার্ড করলো, আমার ফোন করতে বলবি, কোথা থেকে শিখেছো। মানে এইটা একটা মজার কথা বলি, আমাদের আগে তো রাসবিহারিতে বড় করে রথের মেলা বসতো। তারপরে এখন আমাদের চেতলার গঙ্গার ধারে রথের মেলাটা বসে। একদিন আমায় হঠাৎ বললো, তখন উনি সুস্থ, যে আমি কালকে না রথের মেলায় গেছিলাম। তুমি কি করে গেলে, তোমার তো হাঁটুর প্রবলেম? বলে আমি রিক্সা করে গেছি। রিক্সা করে গেছো মানে কি, বুঝলে কি করে? বলে কেন? রিক্সার পা দাঁড়িয়ে দিয়ে বসে পা দৌড়াতে চলে। তারপরে ওখানে গান শুনিয়েছিল না? হ্যাঁ, ওখানে যারা স্টল দিয়েছে তারাও সব বলছে নির্মলা মিশ্র এসছে আমার স্টলে, আসুন গান শোনান। বলে যে হ্যাঁ, ইনস্টলমেন্টে গান বলে যে হ্যাঁ শোনাবো, আমাকে কি দিবি? বলে আমাকে কি অনেক কিছু দিয়েছে। তোমায় কি দিয়েছে? কার কাছ থেকে বালতি, কার কাছ থেকে মগ, মানে মগের মধু। আচ্ছা, পারফিউম তো খুব ভালোবাসতো। পারফিউম ভালোবাসতো মানে কি, সেটা একটা দারুণ ঘটনা। একটা অনুষ্ঠান আমরা বেরোবো, তো হঠাৎ দেখলাম রুম ফ্রেশনারটা নিয়ে নিজের গায়ে এরকম করে দিয়ে দিলেন, আমাকে এরকম করে দিয়ে দিল রুম ফ্রেশনারটা। আমি এটা কি করলে? বলে ওটা পারফিউমের কাজ করবে। আর একবার তোকে বলেছিল না যে আমার সাথে প্যান্ট শার্ট পরে আসবি? সেটা নিয়ালিপুরের একটা অনুষ্ঠানে আমি বাজার পাঞ্জাবি পরে গেছি, আমার পাশে পিছিয়ে বসে আছেন, তো সবাই এসে ওনাকেও প্রণাম করছে, আমাকেও প্রণাম করছে। কিছুক্ষণ বাদে হঠাৎ বললেই, এবার থেকে আমার সঙ্গে তুই জামা প্যান্ট পরে আসবি, পায়জামা পাঞ্জাবি পরবি না। আমি বললাম কেন? বলে তুই বুঝবি না। কেন? এই দূরদর্শন অনুষ্ঠান করতে এসে বুকে ব্যথা, সরবিটেড মুখে নিয়ে শুট করে গেছেন। হ্যাঁ, কথায় গানে এটা মানে বাইপাস সার্জারি ঠিক আগেই আর কি। সেটাই এখানেই আমি যখন করিডোর দিয়ে ঢুকছিলাম, ওখানে ঢুকতে মনে পড়ছিল, সে উনি তাড়াতাড়ি দেয়ালটা ধরে দাঁড়িয়ে পড়লেন। তখন বললে আমাকে সরবিটের দুটো সরবিটের জিভের নিচে দিয়ে 1.5 ঘন্টার উপর উনি শুটিং করেছিলেন, গান করেছিলেন। সত্যি ভাই, এটা কিন্তু এইসব এত কথা এবং এত গান আমাদের দূরদর্শনের যা সংরক্ষণে রয়েছে, তার দূরদর্শনের সংরক্ষণে আরেকটাও ভীষণ ভালো গান আছে রবীন্দ্রনের সুরে, সেটা পথ ছাড়ো ছাড়ো দেরি যে হয়ে যায়। ওটা দূরদর্শনের লাইভ প্রোগ্রামে করেছিলেন উনি। এটা একটা অদ্ভুত ভালো গান। তবু মন পড়ে রয়ে কুঞ্জ
শিপ্রা বসু অসম্ভব ভালো বন্ধু। ভীষণ ভালো, মানে শিপ্রাদির বিয়ের সময় কিন্তু ওনার চুল বেঁধে দিয়েছিলেন আমার পিসি। ভীষণ, যদিও শিপ্রাদি পিসির থেকে বয়সে একটু ছোট ছিলেন, কিন্তু একদম ভীষণ বন্ধুর মতন ছিল, ভীষণ বন্ধুর মতন। আর প্রতিমাদিকে কিন্তু উনি কি একটা ডাক নামে ডাকতেন, গুরুনিধি বলে ডাকতেন। এবং প্রতিমাদি পরের দিকটায় আমার পিসি ভীষণভাবে দেখেছেন ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া, সঙ্গে করে ওনাকে গান গাইতে কিন্তু পেরেছিলেন ওই সময়টা নির্মলা মিস্ত্রি, কারণ উনি না পাশে বসলে উনি কিন্তু গান করতেন না। ওটা আমি নিজের চোখে দেখেছি। মীরা বিশ্বাসের ক্ষেত্রেও একই কথা। মীরা বিশ্বাসকে উনি যতদিন বেঁচে ছিলেন, শুধু মীরা বিশ্বাস বলে নয়, ওনাকে তো অনেক এখন যারা প্রতিষ্ঠা পেয়েছে অনেককে লাইমলাইটে এনেছেন এবং তাদের কিন্তু সবসময় ভালো গানকে উনি প্রশংসা করতেন। কিন্তু কেউ যদি একটু খারাপ বা মাঝামাঝি গান করবে, মোটামুটি কখনো উনি বসে মাথা নাড়া ওটা পাবে না, ভালো হলে তবেই অ্যাপ্রিসিয়েশন পাবে। ওইটাই ভাই, আসলে আমাদের অনেক হাসি কান্নার সাক্ষী রয়ে গেলেন তিনি, না? আজও মনের আরশিতে তাকে দেখলে মনে হয় তোমার চেয়ে রূপসী আর কেউ নয়। হ্যাঁ, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও খবর আমি শুনিনি, যদিও খবর আজ বাঁধিনি, বলো তো রূপসীতে তোমার চোখে নয়নে কাজল নেই, কপালে টিপ নেই, তবু ভালোবাসে সে আমায়। আমি তার মানুষী, আমি তার মানুষী যে হায়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য, স্মরণে আসন পাবে কর্ম বিচার্য। আজ আমরা কথা বলছিলাম এক মুক্তমনা শিল্পীকে নিয়ে, যিনি আমাদের মুক্তির সন্ধান দিয়েছেন, মুক্তর সন্ধান, মুক্তির সন্ধান। তিনি নির্মলা মিশ্র। তিনি আমাদের স্মরণে মননে থাকবেন, তাকে ভুলব না, ভুলতে নেই বলে। দিদি প্রণাম।